আমি সাব্বির। আপনারা তো চিনেনই আমাকে। আজ সেনাবাহিনীর মেডেল বিতরণ অনুষ্ঠানে বসে আছি। হঠাৎ মাইকে আমার নাম ডাকা হলো। সবার নজর এখন আমার দিকে। আমাকে ডেকে নেওয়া হলো স্টেজে। আমি একটু অবাক হইনি। আমাকে একটা গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হলো, সাথে একটা গান, মেড ইন জার্মানি। জাতিসংঘ মিশনে অসাধারণ কৃতিত্বের জন্য এই সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাকে। প্রেসিডেন্ট স্বয়ং হাজির আমাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। ওনার কাছে গেলাম। করেঙ্গেস মিস্টার সাব্বির। আপনার জন্য আমরা গর্বিত। ধন্যবাদ স্যার। উনি আমাকে মেডেল পরিয়ে দিলেন। বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেল সাংবাদিক আমার ছবি তুলছে। আসলে জাতিসংঘ মিশনে একটা আইল্যান্ডের উপর ছিল। বিভিন্ন দেশের সেনারা সেখানে মিশনে যেতে অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করার কথা, কেননা আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর। ওখানে গিয়ে কেউ এখনো জীবিত ফিরতে পারেনি। আর আমিও আমার টিম অক্ষত হয়ে ফিরেছি। সেখানে বিভিন্ন চোরা কারবারি চলতো, সেগুলো বন্ধ করে দেই। এজন্যই আমাকে মেডেল দেওয়া হয়েছে, প্লাস প্রমোশন। আলাপ আলোচনা পর্ব শেষ। কলিগদের ট্রিট দিলাম। ছুটি পেয়েছি। আজই আমাকে দেশে ফিরতে হবে। আমি এখন আছি আফ্রিকাতে। ক্যাম্পে চলে গেলাম। সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কয়েক ঘন্টা জার্নির পর শাহজালাল আন্তর্জাতিক বিমান ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আবার সাংবাদিকদের সম্মুখীন হতে হলো। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো। কয়েকটার উত্তর দিলাম, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রচুর ট্রাফিক। আমাদের দেশের একটাই বড় সমস্যা। গাড়িতে বসেছিলাম, তখনই নজর পড়ল একটা ফুচকার দোকানে। একটা মেয়ে ফুচকা খাচ্ছে। মেয়ে তো নয়, যেন একটা কিউটের ডিব্বা। চুলগুলো বাতাসে উড়ছে, জিন্স আর টি শার্ট পরা। একেবারে মনে হচ্ছে রূপ দিয়ে যে কোনো কাউকে ঘায়েল করতে পারে। ফুচকা খাচ্ছে আর গাল বেয়ে ফুচকার পানি পড়ছে। হঠাৎ করে মেয়েটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমার গাড়িও ছেড়ে দিয়েছে। আপনারা আবার ভাববেন না, মেয়ে দেখলেই আমার নজর পড়ে যায়। এই প্রথম কোনো মেয়েকে এত মনোযোগ দিয়ে লক্ষ্য করছি। সারা রাস্তা মেয়েটার কথাই মাথায় ছিল। আমাদের বাড়িটা ঢাকা থেকে একটু ভেতরে, কোলাহল মুক্ত জায়গায়। মায়ের ইচ্ছেতে এখানে বাড়ি করা হয়েছে। এছাড়াও আমাদের ঢাকা শহর, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারেও কয়েকটা বাড়ি আছে। বাবা আমাদের সাথে থাকেন না, উনি আরেক মহিলাকে বিয়ে করে লন্ডনে থাকেন। বাড়িতে ফেরার পর মাকে ও ছোট বোনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে পৌঁছে আমি নিজেই সারপ্রাইজড। বাড়িতে মা একটা পার্টির আয়োজন করেছে। পার্টি শেষ হয়ে গেছে। অনেকের সাথে মিট করলাম। মা বলল, বাবা চল, রাত তো অনেক হলো, এবার একটু বিশ্রাম নিবি। অনেক ধকল গেছে তোর ওপর। বোনের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। বিছানায় শুয়ে একটা চোখ বন্ধ করলাম। তখনই মেয়েটার মুখ চোখের সামনে ভেসে উঠল। মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আরামের ঘুম হারাম হয়ে গেল ছোট্ট বোনের চেঁচামেচিতে। এই ভাইয়া, কতক্ষণ ধরে ডেকে চলেছি? সারের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? শুনেও না শোনার ভান করলাম। কিরে, কথা বলছিস না কেন? এই ওঠ না। এবার আর ওর কথা না শুনে থাকতে পারলাম না। কি হয়েছে, একটু ঘুমোতেও দিবি না নাকি? আম্মু ডাকে, নাস্তা করতে আয়। আচ্ছা যা, আসতেছি। মোহনা চলে গেছে। তাড়াতাড়ি উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। টেবিলে মা বসে আছে, নাস্তা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাসায় থাকলে আম্মু আমায় ছাড়া নাস্তা করে না। বস বাবা, আমি বেড়ে দিচ্ছি। মা নাস্তা বেড়ে দিচ্ছে, আমি নাস্তা করছিলাম। ঠিক তখনই বাবা, বলেছিলাম কি
এবার একটা বৌমা নিয়ে আয় না আমার জন্য। আবার শুরু হয়ে গেল। আর তোমার কয়টা বৌমা লাগবে? যেভাবে বলছো একটা বৌমা নিয়ে আয়না ভেঙচি কেটে। যা, কোনো কথাই বলবো না। কিছু বললেই মজা করিস। আরে আরে, এখানে কান্নার কি আছে? তোমার বৌমা চাই তো খুব শিগগিরই পেয়ে যাবে। সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের ছেলেকেই বিশ্বাস করো না তুমি? তোমার সাথে কোনো কথা নাই। আরে বাবা, এত রেগে যাচ্ছিস কেন? আমি উঠে চলে এলাম। আমার নাস্তা করাও শেষ। আর আপনারা কি ভাবছেন? আমি যে বললাম খুব শীঘ্রই বউ নিয়ে আসবো, আমি কি কাউকে পছন্দ করি? আমি ওই যে মেয়েটা, ওর কথা ভেবেই বলেছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো মেয়েটাকে চিনি না, আর মেয়েটার ঠিকানাও জানি না। আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। এসব আকাশ পাতাল ভাবছিলাম, তখনই বিচ্ছু শয়তান মানে মোহনার আগমন। এই ভাইয়া চল না, আজ আমাকে নিয়ে একটু শপিংয়ে যাবি? তোর না কলেজ আছে? আরে কলেজে যেতে এখনো অনেক টাইম আছে, কেবল 8টা বাজে। ওকে। আমার বাইকের পিছনে বসিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক থেকে নেমে শপিং মলে ঢুকলাম। ওর জন্য প্লাস আমার জন্য কিছু কিনে নিলাম। যেহেতু শীতকাল ছিল, তা আমি হুডি পরেছিলাম। আমার চেহারা দেখা যাচ্ছিল না। আর আপনারা তো জানেনই আমার পপুলারিটি। সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপার আমাকে পাবলিক ফিগার বানিয়ে দিয়েছে। আমি যেই লুকে আছি আমাকে কেউ চিনবে না। বসে বসে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছিলাম, তখনই আমার নজর পড়ল লিফটে। ওই দিনের মেয়েটা, ওই যে ফুচকা খাচ্ছিল, সেই মেয়েটাকে দেখতে পেলাম। এই ভাইয়া কই দেখিস? হুম। কি রে এই? হুম। কি রে, অটিস্টিকের মতো হু হু করছিস কেন? মেয়েটা লিফটে ঢুকতে দেখে আমার ঘোর কাটলো। মেয়েটার সাথে আজ যেভাবেই হোক কথা বলতে হবে। দিলাম এক দৌড়। মোহনা পিছন থেকে ডাকছে, কিন্তু সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি ছিলাম 4 তলায়, আর ও ছিল 3 তলায়। এতক্ষণে 2 তলায় নেমে গেছে। আমি 4 তলা থেকে দিলাম এক লাফ। আরে ভাই, ভাববেন না পড়ে গেছি। রোলিং ঝুলে 3 তলায় নামলাম। এতক্ষণে সবার নজরে পড়ে গেছি। মেয়েটা লিফট থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। আমি 3 তলা থেকে 2 তলায় নামলাম। 2 তলা থেকে লাফ দিয়ে ডিগবাজি দিয়ে সোজা নিচে। লাফ দেওয়াতে আমার কোমরে গুঁজে থাকা পিস্তলটা বের হয়ে গেছে। অনেক উৎসুকভাবে আমাকে ঘিরে ধরেছে। আমার হুডির ঘোমটাও খুলে গেছে। এখন পড়ে গেছি মহা বিপাকে। এখন যদি এখানে মিডিয়া এসে পড়ে আর এসব লাফালাফির খবর শুনে, তাহলে আজকে আমার অবস্থার 12টা বাজিয়ে দেবে। যেইভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। সিকিউরিটিটা আমার দিকে এমনভাবে চেয়ে আছে, মনে হয় চিনে ফেলেছে। স্যার, আপনি এখানে? আমি ওদের থামিয়ে দিয়ে বললাম, ভিড় সামলান, আমি আসছি। এই বলে মলের বাইরে চলে আসলাম। ছোট বোনকে ফোন দিয়ে আসতে বললাম। ও বলল যে ওর একটু টাইম লাগবে। ওর শপিং শেষ হওয়ার পর ওকে নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আজকে মেয়েটাকে হাতের কাছে পেয়েও হাত ছাড়া হয়ে গেল। মেয়েটাকে এক কথায় আমি ভালোবেসে ফেলেছিলাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আমার ছুটিও প্রায় শেষ। কাল চলে যেতে হবে। মন খারাপ ওই মেয়েটার জন্য। কিভাবে ওর দেখা পাই, এসব নিয়ে সারাদিন বিভোরে থাকি। ছোট বোনের আগমন। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? ওর কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। কই আমার মন খারাপ? তোকে কে বলেছে? আরে পাগল, সব কি আর মুখে বলতে? কিছু কথা বুঝে নিতে হয়। আসলেই একেই হয়তো বলে ভাই বোন, না বলা সত্ত্বেও মনের কথা বুঝে নেয়। রাতে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। আপনারা ভাবতেছেন তো কার ফোন? আমার কমান্ডিং অফিসার খালেদ মোশাররফের ফোন। হ্যালো সাব্বির। জি স্যার, কেমন আছেন? ভালো, তোমাকে একটা খবর দিতে ফোন করছি। জি স্যার, বলেন। তোমাকে আর ক্যাম্পে আসতে হবে না। কেন স্যার? তোমাকে অন্য কাজে নিয়োগ দেওয়া হবে। এই ব্যাপারে তুমি পেশেন্টের সাথে কথা বলে নিও। এই নাও ওনার ফোন নাম্বার। ওকে স্যার। এখন আবার মাথায় অনেক টেনশন ঢুকলো। একে তো মেয়েটা, এখন আবার নতুন নিয়োগ, কি যে করি। টেনশনে পড়ে গেলাম। টেনশনে ভোরের দিকে চোখ লেগে আসলো। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে। ওয়ালাইকুম সালাম। আপনি মিস্টার সাব্বির না? জি, বাট আপনি? আমি প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি। শোয়া থেকে উঠে বললাম, ও বলুন, কেন ফোন দিয়েছেন? আপনাকে আজকে এই ঠিকানা আসতে হবে। আচ্ছা, ফ্রেশ হয়ে চলে গেলাম ওই ঠিকানায়। গেটে কিছু গার্ড ছিল, প্লাস কড়া পুলিশ প্রোটেকশন। আমাকে মোটামুটি সবাই চেনে, কিন্তু তবুও গেটের কাজের গার্ডটি আমাকে চিনল না। তখনই পাশে দাঁড়িয়ে থাকা একটা পুলিশ বলে উঠল, পুলিশটির নাম এনামুল, জামায় লেখা ছিল। স্যার আপনি? হুম। স্যার আপনাকে কি মিটিংয়ের উদ্দেশ্যে ডাকা হয়েছে? আমি কি ভেতরে যেতে পারি? অবশ্যই স্যার, আপনাকে মানা করার ক্ষমতা কি আমার আছে? ধন্যবাদ। আমি ভেতরে গেলাম। বাড়িটি খুবই হাইফাই। ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম একটা বিশাল টেবিলের একেবারে শেষ মাথায় প্রেসিডেন্ট বসে আছেন, আর চারপাশে চেয়ারগুলোতে আরও অনেক। একটা চেয়ার খালি বোধহয় আমার জন্যই। আমি ভেতরে গিয়ে সবাইকে হাই বলে চেয়ারটিতে বসে পড়লাম। পাশের চেয়ারগুলোতে নজর পড়তে যাদের দেখলাম, কয়েকজন আমার ফ্রেন্ড, আর সবাই আমার বয়সী। আরে মেজর, কি অবস্থা? কেমন আছিস? ভালো, তোর? ভালো। ওর সাথে টুকটাক কথা বললাম, পরে মিটিং শুরু হয়ে গেল। হ্যালো ইয়াংম্যানস, তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে কেন তা কি তোমরা জানো? সবাই না সূচক মাথা নাড়ালাম। তোমাদের সবাইকে BE3 এক্সট্রিম 3 মানে 3 বাহিনীর বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর এর নিয়োগের জন্য ডাকা হয়েছে। BE3 কি? এর নাম তো জীবনেও শুনিনি। হ্যাঁ। এটা কি কোনো সংস্থা, কোনো সিক্রেট অর্গানাইজেশন নাকি? এটা একটা সিক্রেট ফোর্সের নাম। এই ফোর্সের সদস্যরা সর্বোচ্চ ক্ষমতাশীল। এরা কাউকে জবাব দিতে বাধ্য নয়, এরা কেবল আমাকে রিপোর্ট করবে। এরপর উনি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন। সবাইকে একটা করে নীল রঙের ব্যাচ আর একটা করে স্পেশাল এডিশন গান দেওয়া হলো। আমরা মোটামুটি 10 জন, 3 জন মেয়ে, রাইসা, নীলা, মিমি, আর ছেলে 7 জন। এর মধ্যে আমার ফ্রেন্ড 4 জন, ফাহিম, আরমান, রাফি, ইমন, আর বাকিরা হচ্ছে সুমন, আবির, নীল আর সিজান। কিন্তু আমাকে দেয়া হলো না। কি ভাবছো? সবাইকে ব্যাচ দেওয়া হলো কিন্তু তোমাকে দেওয়া হলো না কেন, তাই তো? তোমাকে ব্যাচ দেওয়া হবে না। মুহূর্তেই মনটা বেজার হয়ে গেল। তোমাকে দেওয়া হবে নাম্বার। মানে? একটা মেশিন আনা হলো, আমার হাত ওটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। লেজার দিয়ে হাতে কি যেন আর্ট করা হচ্ছে। হাত বের করার পর দেখলাম হাতে কি যেন লেখা, মুহূর্তেই গায়েব হয়ে গেল। এটা কি? এটা তোমার নাম্বার, আর এটা কেবল চাঁদের আলোতেই দেখা যাবে। তোমার নাম্বার হচ্ছে BE30825590। আর এই নাও তোমার GUN, আর তুমি হচ্ছে সবার লিডার। আমাকে BE3 এর লিডার ঘোষণা করা হয়েছে। আমাকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। আসলে আমিও ভাবতে পারিনি যে এমনটা হবে। স্যার আমি? কেন, তোমার কি এতে সংশয় আছে? না, তবুও এখানে আরও অনেকে ছিল, কিন্তু আমাকেই কেন টিম লিডার ঘোষণা করা হলো? এখানকার সবার থেকে তোমার ক্ষমতা, কমব্যাট টেকনিক, অস্ত্র সম্বোধনীয় জ্ঞান, জিপ থেকে শুরু করে বিমান পর্যন্ত তুমি চালাতে সক্ষম। এছাড়াও তোমার ধৈর্য, বিচক্ষণতা, লিডারশিপ আরও অনেক আছে। আরও শুনতে চাও? মানে? হয়েছে, আর কিছু বলতে হবে না। সবাই শোনো, এই সংস্থাটি কেন তৈরি করা হয়েছে জানো? দেশের বাহিরের শত্রুদের চাইতে দেশের ভিতরে অনেক বেশি শত্রু বিদ্যমান। তোমাদের কাজ হবে এদের সাফাই করা। তার জন্য তোমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। তোমাদের কাজ হবে সিক্রেটলি অপারেশন পরিচালনা করা, আর তোমাদের যাতে কেউ চিনতে না পারে সে ব্যাপারে তোমরা খেয়াল রাখবে, বিশেষ করে সাব্বির। জি স্যার। তারপর আরও অনেক কিছু ডিসকাস করা হলো, সেগুলো বলার দরকার নেই। সবাই বেরিয়ে আসলাম বাড়িটি থেকে। সবার গন্তব্য আমার ফার্ম হাউস। আমার ফার্ম হাউসটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, নির্জন স্থানে। ওরা যাওয়ার সময় বাজার করে নিয়ে গেল রান্না করে খাওয়ার জন্য। আমি বাড়িতে গিয়ে মা ও ছোট বোনকে বিদায় জানিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিলাম ফার্ম হাউসের উদ্দেশ্যে।
আমাদের কাজ হবে এখানকার পাশে একটা কলেজে নজর রাখা। এই জায়গাটা শহর অঞ্চল থেকে অনেকটা দূরে অবস্থান করার কারণে খুবই নির্জন। আর এখানে এ পর্যন্ত 28টি রেপ, 14টি সুসাইড ও 53টি মার্ডার করা হয়েছে, কিন্তু খুনিকে কেউ ধরতে পারতেছে না। কেউ খুনির কাছাকাছি পৌঁছানোর আগেই সে গুম হয়ে যায়। কিছুদিন পর তার লাশ পাওয়া যায় এই জঙ্গলের পিছনে, কারা কিভাবে কেউ জানে না। আর আমরা ফার্ম হাউসটি এখানে থাকার কারণে সবার এই ফার্ম হাউসে আসা, না হলে হোটেলে বা মেসে ভাড়া নিতাম। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেছি। আমি 3তলা বাড়িটির দোতলায় বিশাল করিডোরে রকিং চেয়ারে বসে আছি, আর আমি রাতের তারা ভরা আকাশ দেখছি। তখনই রাইসা আসলো। কি করেন স্যার? বসে আছি আর তারা দেখছি। হুম। তখন রাইসা বলল, আপনার সাথে বসতে পারি কি? কেন নয়। রাইসা আমার সাথে বসলো। ওর হাতে কফির মগ ছিল, আমাকে দিল। কফি খাচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। মেয়েটা খুবই মিষ্টিভাষী, চেহারাও খুবই সুন্দর, দুধে হালতা গায়ের রং, স্মার্ট, খারাপ না, কিন্তু আমার ভালোবাসার অচেনা মেয়েটির চাইতে বেশি না। ও একটু বাদে চলে গেল। আমিও রেডি হয়ে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে সকাল হয়েছে বুঝতেই পারিনি। সকাল সকাল আমাদের কাজ শুরু হয়ে গেল। সবাই এখানে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, এক একজন এক এক ডিপার্টমেন্টে। আমার সাথে হয়েছে ফাহিম, আবির, ইমন, আর মিমি, রাইসা। নীলার সাথে আছে আরমান আর সুমন। আর নীল ও জিসান আছে এই ভার্সিটিতেই, কিন্তু অন্য সব বখাটে ছেলেদের সাথে। এখানে কেউ জানে না আমাদের আসল পরিচয়। সবাই জানে আমরা সাধারণ মানুষ। ভার্সিটি ক্যাম্পাসে সবাই বসে আছে, আমি এখনো যাইনি। আজ আমার প্রথম দিন, তাই তাড়াতাড়ি রওনা দিলাম। ভার্সিটির গেট দিয়ে একটি ছেলে ঢুকছে, চুলগুলো তেল দিয়ে একেবারে নামানো, স্মৃতি করা, চেহারা কুৎসিত, মেকআপের মাধ্যমে। একটা ঢিলাঢালা শার্ট পরা, একটা পুরনো প্যান্ট পরা, কয়েক জায়গায় ছেঁড়া ফাটা। অনেকে আমাকে এমনভাবে দেখছে যেন আমি ডাস্টবিন থেকে উঠে এসেছি। আমাদের টিমের সবাই জানে আমার লুকের ব্যাপারে, তাই তারা দূর থেকে নীরব দর্শকের মতো হয়ে দেখছে। আমি আনমনে নিচে তাকিয়ে হাঁটছিলাম, হাঁটার স্টাইলও চেঞ্জ করে ফেলেছি। তখন একটা ছেলে আমার সামনে দিয়ে প্রচণ্ড গতিতে দৌড়ে গেল। আমার সাথে অনেক জোরে ধাক্কা লাগলো। আমি পিছনে গিয়ে কারো গায়ের ওপর পড়লাম। কি ভাবছেন কি হলো? আমার গালেই তবলা বাজালো। মেয়েটি যার গায়ের ওপর পড়েছিলাম। ওই কুত্তার বাচ্চা, ইউ বাস্টার্ড, তোর সাহস কি করে হলো আমার গায়ের উপর পড়িস? আমার ড্রেসটাই খারাপ করে দিলি। আসলে দুঃখিত, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ওই ছেলেটা আমাকে। তুই আবার মুখে মুখে কথা বলিস, জানিস আমি কে? তখন মেয়েটা বলল, আমি এখানকার ডিসির মেয়ে। আরে মামুনি, তুমি যদি জানতে আমি কে, তাহলে তুমি কেন? তোমার বাবাও আমার সামনে দাঁড়ানোর আগে 10 বার ভাবতো। মনে মনে বললাম, ও ম্যাডাম সরি, আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছে করে দেইনি, আর কখনো হবে না। শিওর? মাফ করলাম, যা, আর কখনো যেন আমার সামনে না দেখি। এমনভাবে বলল যেন কুকুর তাড়াচ্ছে। মেয়েটার কাছ থেকে চলে আসলাম। কিছুক্ষণ হলো আমি ক্যাম্পাসের ভিতরে। আমার ফ্রেন্ডরা আমাকে দূর থেকে দেখছে আর ভার্সিটির অবস্থা পর্যবেক্ষণ করছে। আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। আবির, ফাহিম, ইমন ওরাও আছে, কিন্তু এমনভাবে যাতে কেউ বুঝতে না পারে যে ওরা আমার সাথে আছে। অন্যদিকে টিমের বাকি মেম্বাররা প্ল্যান মাফিক যে যার মতো কাজ চালিয়ে যাচ্ছে। এই মিশনটা শেষ করতে হবে 4 দিনের মধ্যে। আমি বসে বসে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। ঠিক তখনই দেখতে পেলাম একটা মেয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। সময় যেন থেমে গেছে। হ্যাঁ, মেয়েটা সেই দিনের মেয়েটা যার ছবি আমার মনের পুরোটা জুড়ে আঁকা। মেয়েটা নীলের ভিতর কালো একটা জিন্স পরেছে, একটা পোলো টি শার্ট পরেছে। আমি মডার্ন ড্রেস তেমন একটা পছন্দ করি না, তাই একটু চোখে বাঁধছিল। মেয়েটা আসছে, হ্যাঁ আমার দিকেই আসছে। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। এই যে মিস্টার খ্যাত, জায়গা খালি কর। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কেন? আমি বলছি তাই। আপনি বললেই কি উঠতে হবে নাকি? অফকোর্স, চালু জায়গা খালি করবি। 2 মিনিট সময় দিলাম।
পাশ থেকে একটা মেয়ে যে আমাকে থাপ্পড় দিয়েছিল সম্ভবত ওর বান্ধবী হবে। কি রে নেহা, তুই কার সাথে কথা বলিস? নেহা মানে যে মেয়েটাকে আমার পছন্দ। আর বলিস না রুহানি, এই খ্যাতটা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের আড্ডার জায়গাটা। ওই ওঠ এখান থেকে। না উঠলে কি করবি? ওই তোর সাহস তো কম না, আমাদের সামনে তুই কারি করিস। তো কি হয়েছে? আসলে আমি কথা বাড়াতাম না, কিন্তু রুহানিকে দেখেই আমার সকালের কথা মনে পড়ে গেছে। মেজাজটা পুরো লাল হয়ে গেছে। তুই এভাবে শুনবি না, দাঁড়া। আমাকে থাপ্পড় মারার আওয়াজে পুরো ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে তো একেবারে আগুন বের হচ্ছে। ওরা কিছুটা ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমার টিমমেটরা অনেকে এখানে উপস্থিত আছে। ওরা তো পারছে না মেয়েটাকে চিবিয়ে খেতে। কি রে, তুই এভাবে তাকাচ্ছিস কেন? চোখ নামা। কি রে, কথা মাথায় যায় না? চোখ নামা বলছি। রুহানি মারার জন্য হাত ওঠালেও নেহা ওকে থামিয়ে দেয়, কিন্তু ও থেমে থাকার পাত্রী না। আবার হাত উঠালে আমি ধরে ফেললাম, ওর গালে বসিয়ে দিলাম, লাস্টেরটা একটু জোরে দিলাম। ও মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। সবাই আমার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। নেহা রুহানির পাশে বসে আমার দিকে তাকিয়ে কয়েকবার ঢোক গিলল। সবাই এমনভাবে চেয়ে আছে যেন চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী দেখছে। কেননা ডিসির মেয়েকে আজ পর্যন্ত কেউ থাপ্পড় মারা তো দূরের কথা, কেউ ওর সাথে উঁচু গলায়ও কথা বলেনি। আর আমি আর কোনো কথা বাড়ালাম না, উঠে গেলাম। কেননা আমার ক্লাসে টাইম হয়ে আসছে। ক্লাসে গেলাম। আবির, ফাহিম, ইমন ওরা আমার আগে পিছনে বসে আছে। সবগুলো ক্লাস করলাম। ক্লাস করা তো বাহানা, আমার মোটিভ তো খবর জোগাড় করা। ক্লাস করে বেরিয়ে রাস্তায় বেরোচ্ছিলাম, তখনই দেখতে পেলাম একটা পুলিশ ভ্যানে কয়েকজন পুলিশ আমার কাছে আসলো। তাদের মধ্যে একজন। তোদের মধ্যে সাব্বির কে? কেন অফিসার? তোকে নিয়ে যেতে বলেছে। কে? গেলেই দেখতে পাবি। অফিসারের ফল কিন্তু। চুপ থাক, নিয়ে যেতে দে। আর তোরা কেউ থানায় আসিস না। আমাদের আসল পরিচয় কখনোই যেন কেউ জানতে না পারে। ওর কানের কাছে গিয়ে বললাম। পুলিশের সাথে ভ্যানে বসলাম। ভ্যান থানায় আসলো না, বরং ডিসির কার্যালয়ে আসলো। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম আমাদের এখানকার পুলিশের ডিসি মুরাদ সাহেব বসে আছেন। তাদের সামনে দুটো চেয়ার, রুহানি ও নেহা বসে আছে। আমাকে এখানে ধরে এনেছেন কেন? তুই সেই ছেলে যে আমার মেয়েকে থাপ্পড় দিয়েছিস? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কেন দিয়েছি? আমার তো জানার প্রয়োজন নেই। তো কি করতে চান আপনি? আমার মেয়ের গায়ে হাত তোলার শাস্তি তোকে ভোগ করতেই হবে। দেখি কি করেন আপনি। মোস্তাক, ওকে লকআপে ঢুকিয়ে উত্তম মাধ্যম দে। বলার সাথে সাথে একজন অফিসার এসে আমাকে ধরে লকআপে নিতে নিল। ওয়েট। কেন? অফিসার, জেল কোন দিকে বলুন, আমি নিজেই যাচ্ছি। একটা মুচকি হাসি দিয়ে কথাটা বললাম। অফিসার আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন, হয়তো আমার হাসির মানে খুঁজছে। আর আপনারা পাঠক পাঠিকারা হয়তো আমি হাসলাম কেন ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। আমাকে একটা রুম দেখানো হলো, আমি সেখানে গেলাম। রুহানি আর নেহা তো আমার দিকে বেকুবের মতো চেয়ে আছে। কেননা কে চাই নিজের পায়ে কুড়াল মারতে, আর আমি নিজেই মার খেতে যাচ্ছি। রুমে প্রবেশ করার পর দেখলাম অফিসার লাঠিতে তেল মাখাচ্ছেন। শার্টটা খুললাম। শার্ট খুলে ওনার দিকে ঘুরতেই উনি আমার দিকে চেয়ে রয়েছেন। আমার সিক্স প্যাক আর মাসাল দেখছেন। শুরু করেন। এত সাহস তোর কীভাবে হয়? তোর কলিজা আছে বলতে হবে। অফিসার আমার হাত দুটো রাশি দিয়ে বেঁধে নিলেন, তারপর আমাকে ঊর্ধ্ব মাধ্যম দিতে লাগলেন। আমি কোনো আওয়াজ করছি না, কেবল মুচকি হাসছি। অফিসার আরও জোরে মারতে লাগলেন, তিনি হাঁপিয়ে গেলেন। বাহির থেকে রুহানি ভাবছে যে লাঠির বাড়ির আওয়াজ আসছে, কিন্তু চিৎকার চেঁচামেচি শুনছি না কেন। ওরা রুম থেকে বের হয়ে গেল আর দেখলো যে আমাকে মারা হচ্ছে, কিন্তু আমি চিৎকার চেঁচামেচি না করে কেবল হাসছি। এটা যেন রুহানির অন্তরে বিঁধল। তখন রুহানি বলল, কি মারছেন? আরও জোরে জোরে মারেন, গায়ে জোর নেই নাকি? কিছুক্ষণ জোরে জোরে মারার পর
মোটা গজারি লাঠি ঠাস করে ভেঙে গেল। এদিকে অফিসার ক্লান্ত হয়ে বসে পড়লেন আর হাঁপাচ্ছেন। ওদের চোখ এবার কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। এবার আমি ওদেরকে জ্বালানোর জন্য ওদের দিকে তাকিয়ে ক্যাবলাকান্তর মতো একটা হাসি দিলাম। তোর পিঠে এটা কিসের দাগ? কোনটা? এইটা গুলির দাগ। গুলির দাগ মানে? আপনারা না জানলেও চলবে, আদার ব্যাপারেই জাহাজের খবর নিতে আসবেন না। রুহানি আমাকে সায়স্তা না করতে পেরে গনগন করতে করতে বেরিয়ে গেল, আর নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মনে মনে কিছু একটা চলছে। আপনাদের বলি, আমার কাছে এসব মার কিছুই না, ওয়ার্ম আপ মাত্র। আমাদের ট্রেনিং এমনভাবেই দেয়া হয়, আর আপনারা তো জানেনই আমি কি জিনিস। একটু পর সিস্টেমের থানা থেকে বেরিয়ে পড়লাম, মানে আবির ইমন এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে বসে আছি। কিরে, তোরা আসতে গেলি কেন? তো কি করব? তুই জেলে পড়ে থাকলে মিশনের কি হবে? তাও ঠিক। তো শরীর চর্চা কেমন হলো? আর বলিস না, বেচারা পুলিশের আর মেয়ে দুইটার চেহারা দেখার মতো ছিল। কেন? বেচারা আমাকে মারতে গিয়ে লাঠি ভেঙে ফেলে, তবুও চেহারার কোনো রিয়াকশন দেখতে পায় না। আর মেয়ে দুটো এখনো ভাবছে কি হলো, তারা কি দেখলো। তুই পারিসও বটে। তোর গেট আপই সব নষ্টের মূল। আমাদের মতো নর্মাল হয়ে গেলে এতক্ষণে তুই এখানে থাকতি না। হ্যাঁ, ঠিক বলেছিস, কাল থেকে গেট আপ পেয়ে যাব। তারপর বাসায় এসে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটিতে, হ্যাঁ আজও আমি ভার্সিটিতে ঢুকছি, কিন্তু খ্যাত হয়ে না, স্মার্ট হয়ে। কলেজের গেট দিয়ে একটা দামি রয়্যাল এনটিভি বাইক ঢুকলো। যারা চিনেন বাইকটা তারা তো চিনেনি, আর যারা না চিনেন তারা কবির সিং মুভিতে এই বাইকটা হয়তো দেখেছেন। বাইকটার দিকে অনেকে তাকিয়ে আছে। আমি হেলমেট পরা, তাই হয়তো কেউ এখনো দেখেনি আমাকে। যেহেতু এই বাইকটা খুব কম লোক ইউজ করে, তাই হয়তো ভাবছে কি আবার নতুন এলো। দেখতে পেলাম বটগাছের নিচে রুহানি ও নেহা দাঁড়িয়ে আছে। আমি বাইকটা রুহানি ও নেহার ঠিক সামনে এনে পার্ক করলাম। বাইক থেকে নেমে হেলমেট খুলে ফেললাম। এবার হয়তো উৎসুক পাবলিক আমাকে চিনতে পেরেছে। আমার লুক এর ব্যাপারে বলবো, কালো জিন্স, কিছু জায়গায় নকশা করা, মানে ছিঁড়া খাঁচামি দেওয়া, গায়ে একটা লেদার, যেহেতু শীতকাল, তার নিচে একটা হোয়াইট শার্ট আর হোয়াইট শু পায়ে। শার্টের বোতামের ফাঁকে গুঁজে রাখা হোয়াইট লাইট রিফ্লেকটিভ সানগ্লাসটি বের করে চোখে দিলাম। নেহা আর রুহানি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মুখটা হাঁ হয়ে আছে। হয়তো বিশ্বাস হচ্ছে না যে খ্যাত কিভাবে এত স্টাইলিশ হয়ে গেল। এই যে, মুখ বন্ধ করুন, বিড়াল ঢুকবে তো। ওদের দুজনের মুখের সামনে তুড়ি বাজিয়ে। ও হ্যাঁ, আমাকে চিনতে পারছেন? তুমি কি ওই খ্যাত ছেলেটা? হ্যাঁ, কিন্তু তুই থেকে তুমি হয়ে গেলাম কি করে? আসলে গতকাল আমি ওভার রিয়েক্ট করে ফেলছিলাম। রাতে অনেক ভেবেছি যে তোমার সাথে যা করেছি তা একদমই ঠিক হয়নি। তাচ্ছিল্যের হাসি দিয়ে। আসলে বুঝি কোন শরীর প্রসঙ্গ না আসলে সব হচ্ছে রূপের ক্যালমা। কালো খ্যাত ছিলাম, আবর্জনা ছিলাম, এখন স্মার্ট হয়ে গেছি। এখন তো কিছু একটা বলতে চেয়েছিল। থাক, বাদ দাও, তোমার সাথে বকবক করে আমার সময় নষ্ট করে লাভ নেই। বাই। হঠাৎ পিছন থেকে, আপনি কি মেজর সাব্বির? মানে কিসের মেজর? আর কে মেজর? ও কিভাবে জানলো? না, ওকে বুঝতে দেওয়া যাবে না, মনে মনে ভাবলাম। আমি আশরাফুল, আর আমি কি তা তো তোমরা জানোই। আসলে স্মার্ট হয়েছি ঠিকই, কিন্তু এমনভাবে স্টাইলিশ বদলেছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। ওহো, আমি তো ভেবেছিলাম যে। যা ভাবার ভাবুক, আমি গেলাম। যার সময় খেয়াল করলাম যে ওর মন খারাপ হয়ে গেছে, কিন্তু কেন বুঝতে পারিনি। দুটো ক্লাস শেষ করে কলেজের ছাদে গেলাম, সাথে ইমন আর রাইসা। বসে বসে প্ল্যান করছিলাম। হঠাৎ কলেজের পিছন থেকে গুলির আওয়াজ পেলাম। সাথে সাথে দৌড় লাগালাম ঘটনাস্থলে। দেখতে পেলাম রাস্তায় রক্ত দিয়ে ছেয়ে গেছে। একটা ছেলে, বয়স 23 থেকে 26 হবে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বুকে গুলি লেগেছে। ওর পালস চেক কর।
হ্যাঁ, করতেছি। বেঁচে আছে? অ্যাম্বুলেন্সে ফোন দিলাম না। ইমন প্রাইভেট কার নিয়ে এসেছে, ওর কারে শুইয়ে দিলাম, ওর পাশে বসলাম। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আমি ছেলেটিকে জাগাবার চেষ্টা করছি। হাসপাতালে নিয়ে গেলাম, স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি। হঠাৎ ও আমার হাত ধরলো। ভাই, আমার সময় শেষ, আমাকে আর বাঁচানো সম্ভব না। আমার বোনটাকে বাঁচান, ওকে ওরা মেরে ফেলবে। কারা? এ এম। ছেলেটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ছেলেটা আর নেই, কিন্তু ওর কথাগুলো সাব্বিরের কানে বাজছে। ওর শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। রাইসা, তুমি ছেলেটির বাবা মাকে খবর দাও। আর ইমন, তুই সবাইকে প্রিপারেশন নিয়ে আসতে বল এক্ষুনি। আমার রাগে মাথার রগ ফেটে যাবে এমন অবস্থা। কিছুক্ষণের ভেতর সবাই চলে আসলো। সবাই নেমে পড়লো মিশনে। স্পটে গিয়ে সেখানে ভালো মতো খুঁজতে লাগলাম, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। কিছু পাওয়া গেল না, শুধু কিছু টায়ারের ছাপ পাওয়া গেল। আমি লক্ষ্য করলাম পাশের একটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। আর দেরি করলাম না, গার্ডের কাছ থেকে ফুটেজ দেখতে গেলাম। গার্ড প্রথমে না করলেও পুলিশ পরিচয় দেওয়ায় আর না করলো না, ফুটেজ দেখে নিলাম। দেখলাম কিছু ছেলে মুখে মাস্ক লাগানো অবস্থায় হঠাৎ ছেলেটাকে গুলি করে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটাই তাহলে ছেলেটার বোন। গাড়ির নাম্বারটা দেখা যাচ্ছিল, তাই নোট করে নিলাম। ওদের গাড়িগুলো ফলো করার জন্য সামনে যতগুলো ট্রাফিক ক্যামেরা ছিল সবগুলোর ফুটেজ দেখে নিলাম। ফলো করতে করতে আমরা একটা জঙ্গল টাইপ এলাকায় পৌঁছালাম। এখানেই টায়ারের ছাপ শেষ। সবাই চারিদিকে ছড়িয়ে পড়লাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নীলা একটা বাড়ি দেখতে পেল জঙ্গলের ভিতর। সবাই বাড়িটিকে ঘিরে ধরলাম চারদিক থেকে। সবাইকে যার যার পজিশন বুঝিয়ে দিলাম। সবাই গান বের করে নিলাম। আমি দরজায় কান লাগিয়ে কিছু লোকের কথাবার্তার আওয়াজ পাই, কিন্তু কি বলছে ঠিকমতো শোনা যাচ্ছে না। ভিতরে আনুমানিক 2 থেকে 3 জন হবে। সবাই কিছুক্ষণ চিন্তাভাবনা করে নিল, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। আর দেরি করা ঠিক হবে না, পরে মেয়েটার খারাপ কিছু হয়ে যেতে পারে। সবাই একসাথে দরজা ভেঙে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে যা দেখতে পেলাম তার জন্য কেউই প্রস্তুত ছিলাম না। কমপক্ষে 10 থেকে 15 জন মেয়েকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের পাশে 3 জন লোক দাঁড়িয়ে আছে। 2 জনের হাতে পিস্তল, আরেকজনের হাতে একটা ইঞ্জেকশন। ভিতরে অজ্ঞান তারা। কিরে, কারা তোরা? আর এখানে কি চাস? তোদের এইখানে ঢোকার অনুমতি দিয়েছে কে? জানের ভয় আমরা না, তোরা পাবি। আবির। আবির লোকটার হাতে গুলি করলো, পিস্তল পড়ে গেছে। সেই সুযোগে আমি 2টাকে হেডশট দিলাম। হাতে গুলি লাগা লোকটা আমার দিকে অগ্রসর হতে নিলে ইমন তাকেও হেডশট দিয়ে দেয়। আর মাত্র একজন আছে, ওকে মারা যাবে না, ওর থেকে আরও তথ্য জানতে হবে। 2 জনের খুন হতে দেখে 3য়টা ভয় পেয়েছে, ওর হাত পা কাঁপছে। ওকে একটা চেয়ারে বাঁধার অবস্থায় করলাম। অন্যদিকে মিম, রাইসা, নীলা ওরা বন্দীদের মুক্ত করছে। তোকে দেখে মনে হচ্ছে তুই নতুন, বল তোদের লিডার কে? আর এই কাজ ছাড়া আর কি কি কাজের সাথে জড়িত? লোকটা বলতে অসম্মতি জানালো। আবির আর বাকিরা ওকে উদ্ধম মাধ্যম দিতে লাগলো। অনেকক্ষণ মারার পর লোকটার অবস্থা প্রায় আধমরা হয়ে গেছে। আমি সবাইকে থামতে বললাম, কিরে তোর কি জানের মায়া নেই? সত্যিটা বল, না হলে। মাথায় পিস্তল ঠেকালাম। আমাকে মারবেন না স্যার, আমি বলছি সব কাজ। গুলির আওয়াজ চলল, কে যেন গুলি করছে। গুলিটা মাথা ঘেঁষে চলে গেছে। সবাই গুলি যে চালিয়েছে তাকে খুঁজতে লাগলাম। গুলি চালক বাইক নিয়ে এসেছিল, হয়তো তাই তাকে আর খুঁজে পেলাম না। আবারই সন্ধ্যা হয়ে গেছে, তাই চারিদিকে অন্ধকার নেমে এসেছে, কিছুই দেখা যাচ্ছে না। লোকটার পালস চেক করলাম, হ্যাঁ লোকটা বেঁচে আছে। একে দ্রুত হাসপাতালে নাও, এ বেঁচে গেলে আমরা অনেক কিছু জানতে পারবো। এই অপরাধীদের নিশ্চিত আমাদের মিশনের সাথে সম্পর্ক আছে। এদের ধরতে পারলে হয়তো আমাদের মিশন কমপ্লিট হবে। আর এসবের মূলে যে রয়েছে তাকে দ্রুত পাকড়াও করতে হবে। হাসপাতালে এখানে একে সময় মতো নিয়ে এসেছেন, নয়তো এর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। ডাক্তার, এর কি জ্ঞান ফিরেছে?
না। মাথায় চোট লেগেছে তো, জ্ঞান ফিরতে খানিকটা সময় লাগবে। ও আচ্ছা, ধন্যবাদ। আমি সবাইকে ডাকলাম। আমাদের টিমের 2 জন মেয়ে আর ফাহিমকে এখানে রেখে যাব, কারণ খুনি একে মারার জন্য আবার আসবে। আচ্ছা, আমি আছি পাহারায়। মিম আর নীলা, তোমরা নার্সের বেসে পাহারা দিবে। গুড আইডিয়া। হুম। আর যে মেয়েগুলোকে উদ্ধার করা হয়েছে, ওরা কি যে যার বাড়িতে পৌঁছে গেছে? জিসান আর নীল আর সুমন ওদের পৌঁছে দিতে গেছে। ও আচ্ছা, চল আমাদের যেতে হবে। আর এখানে কোনো কিছু হলে আমাকে আপডেট করো। ওকে বস। বাড়িতে চলে আসলাম। আমি ছাদে বসে ভাবছি, কে এই খুনি, আর ওই কি সব অপকর্মের মূলে, ইত্যাদি ইত্যাদি সারা মাথায় ঘুরছে। অনেক চিন্তা ভাবনা চলছে মাথায়। হঠাৎই রাইসার আগমন। কি এত ভাবছেন মিস্টার সাব্বির? রাইসা, বসো। এই তো কেসের ব্যাপারে। এত ভাবনা চিন্তার কি আছে? ওই লোকটার জ্ঞান ফিরলেই তো সব জানা যাবে। হাসপাতালে সব ঠিক আছে তো? হুম। ইমন ও আবির কোথায়? আর জিসান আর সুমন এসেছে? ওরা ঘুমাচ্ছে। আর জিসান আর সুমন মাত্র আসলো, ওরা খাচ্ছে। গুড। আকাশের দিকে তাকিয়ে কথাটা বললাম। কি হলো, আপসেট নাকি? না। আর কি? কি? কিছু না। আমাকে বলবে না? ও খুবই কৌতূহলী চাহনি নিয়ে তাকিয়ে আছে। নেহার ব্যাপারে ভাবছি। নেহা কে? ওই যে ভার্সিটির মেয়েটা? ইয়ে মানে ভালোবাসেন? এখন কি বলবো? যদি বলি যে ভালোবাসি, তাহলে আবার কি না কি ভাবে। মেয়েটা ফ্রি মাইন্ডের বলাই যায়। খুব ভালোবাসি। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তারপর ওকে সব খুলে বললাম। ও মাই গড, মেজর সাহেব তলে তলে সিএনজি চালান? সিএনজি মানে? কথার কথা। ও। তো কি ভাবলেই হবে, না প্রপোজ করবেন? তুমি তো জানোই যে ওদের সাথে কি কি হয়েছে। আর আগে বললে চড় থাপ্পড় মারা কপালে আর কিছুই জুটতো না। কিন্তু এখন স্মার্ট লুক দেখতে হয়তো রাজি হবে। তো দেখি কি করা যায়। আচ্ছা, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওর সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেলাম। পরের দিন ক্যাম্পাসে বসে আছি, সাথে আমার ফ্রেন্ড কয়েকজন। বাকিরা হাসপাতালে নজরদারি করছে। রাতে নাকি কেউ একজন হাসপাতালের লোকটার কেবিনে ঢুকেছিল, আর তারা নাকি লোকটাকে মারার চেষ্টা করেছে, কিন্তু হাসপাতালে ওরা থাকায় কিছুই করতে পারেনি। হাসপাতালের গার্ড আরও কড়া করা হয়েছে। অন্যদিকে নেহা আর রুহানিরা ওদের বান্ধবীর সাথে বসে আড্ডা দিচ্ছে, আর নেহা বারবার আমার দিকে তাকাচ্ছে। কেমন যেন মনে হচ্ছে ও আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ক্যাম্পাসে কিছু মোটর সাইকেল ঢুকলো। সবাই তাকিয়ে আছে সেই দিকে। কেমন যেন মনে হচ্ছে ও আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ক্যাম্পাসে কিছু মোটর সাইকেল ঢুকলো। সবগুলোর চালকই বখাটে ধরনের, কারণ চুল কালার করা, কারোর চুলে বখাটে কাটিং দেওয়া, আবার অনেকের হাতে হকি স্টিক। সব কয়টা বাইক একটা জায়গায় সিরিয়ালি পার্ক করা হলো। ওরা বাইক পার্কিং করার পর থেকেই শুরু করে দিয়েছে র্যাগিং। আমার সাথে দলবল দেখে হয়তো আমাকে আর ডাকেনি, ডাকলেও বেশি কিছু বলতে পারতাম না। ওরা ছেলেদের কম, মেয়েদের বেশি ডাকছে। মেয়েদের দিয়ে বিভিন্ন কিছু করাচ্ছে, যেমন নাচতে বলছে, অন্য ছেলেদের প্রপোজ করতে বলছে, আবার কয়েকটা তো ওড়না ধরে টান দিচ্ছে, আবার গাঞ্জা, ড্রাগস, কোকেন ইত্যাদি নিচ্ছে। আমার মাথা প্রচণ্ড রকমের হট হচ্ছে। মন চাচ্ছে মেশিন গান দিয়ে সব কয়টাকে গুলি করে মারি, কিন্তু বর্তমানে আমার হাত পা আইনের শিকলে বাঁধা, তাই নীরব দর্শক হওয়া ব্যতীত কিছুই করার নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলাম মিমি ফোন দিয়েছে। হ্যালো মিমি, বলো ওইদিকের কি খবর? তাড়াতাড়ি হাসপাতালে আসুন বস। কেন, কোনো সমস্যা? না, ওই লোকটার জ্ঞান ফিরবে কিছুক্ষণের মধ্যে। ও, আমি আসছি। রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে। বের হওয়ার সময় লক্ষ্য করলাম যে নেহা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসপাতাল বেশি একটা দূরে না ভার্সিটি থেকে, তাই খুব দ্রুতই পৌঁছে গেলাম। স্যার এসেছেন? চলুন জলদি। আমি কতদিন বলেছি আমাকে স্যার স্যার করতে না, তাও শোনো না কেন তোমরা? স্যার থুকু সাব্বির, চেষ্টা করি বাট হয় না।
কেবিনে ঢুকে দেখলাম লোকটার আস্তে আস্তে জ্ঞান ফিরছে। লোকটা সেন্স ফেরার পর পানি চাইলো, ওকে পানি দেওয়া হলো। তুই কি বলবি সত্যিটা, নাকি আবার ট্রিটমেন্ট দিতে হবে? লোকটা বলল, না স্যার, তার প্রয়োজন নেই। আমি সব বলতেছি। যাদের দলের হয়ে কাজ করলাম তারাই আমাকে মেরে ফেলতে দ্বিধা করলো না, আর আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। স্যার, এসবের পিছনে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক এমপির ছেলের হাত আছে। কিন্তু সে একা নয়, তার সাথে আরও একজন আছে। সে হচ্ছে মাস্টার মাইন্ড, তার বুদ্ধিতেই সব হয়। তাকে আমি চিনি না। ও, এই কারণেই এদের খুঁজে পেতে এত বেগ পেতে হচ্ছে। ওই শালাকে এখনই খতম করে দিব, চল। তুই কি জানিস যে এলাকার মার্ডার প্লাস রেপ কেসগুলোর জন্য কে দায়ী? স্যার, এমপির ছেলে রুবেল এসব করেনি। ও খালি মেয়েদের পাচার কাজ আর মাদকদ্রব্য বিক্রি করে। এর পিছনে ওই যে বললাম না আরেকজন আছে, ওর হাত আছে। বুঝতে পারছি। ফাহিম, এখান থেকে একে সরানোর ব্যবস্থা কর, আর সবাই রেডি হ। আজই ওই হতচ্ছাড়া এমপির ছেলের শেষ দিন। সবাই মাস্ক পরে নিস, যাতে কেউ আমাদের চিনতে না পারে। সবাই জঙ্গলে গাড়ি নিয়ে বসে আছি। এই আস্তানার খবর লোকটাই দিয়েছে। সবাই অস্ত্র নিয়ে রেডি। সবাই কালোর ভিতর মেডেল লাগানো আমাদের ড্রেস পরেছি। মেশিন গান, AK-47 ইত্যাদি অস্ত্র নিয়ে এসেছি। থার্মাল স্ক্যানার নিয়ে দেখছিলাম। ভিতরে 20 থেকে 24 জন লোক আছে। আমরা 10 জন, আমাকে নিয়ে 11 জন। দরজায় বোম লাগিয়ে দরজা উড়িয়ে দিলাম। সবাই একে একে ভিতরে ঢুকে পড়লাম। দরজার কাছে 3 জন ছিল, ইমন আর ফাহিম। তাদের হেডশট দিল। ভেতরে সোফায় একজন বসেছিল, আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। এর মানে এই এমপির ছেলে। আমার দলের লোকেরা একের পর লোককে মাটিতে ফেলছে, আর আমি এগিয়ে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো এমপির ছেলে। ওকে পাকড়াও করতে পারলে আমার মিশন কমপ্লিট। কেননা ওই কেবল দ্বিতীয় জনকে চিনে, আর দ্বিতীয় জনকে ঘিরেই আমার মিশন। এমপির ছেলে তো কেবল মোহরা। আর দেরি করলাম না, বেল্টে গুঁজে রাখা 2টো পিস্তল বের করে নিলাম। এমপির ছেলের মাথায় পিস্তল ঠেকালাম। সম্পূর্ণ ঘটনাটি ঘটল কিছু সময়ের মধ্যে, তাইও প্রস্তুতি নেওয়ার সময়টুকুও পাইনি। সবার পিস্তল বন্দুক যা আছে সব মাটিতে রেখে হাত উঁচুতে তুলে দাঁড়াও। সবাই আমার কথা মতো কাজ করলো। আমি, ইমন, আবির, ফাহিমকে ইশারা করলাম। ওরা পিস্তল বন্দুকগুলো সবার কাছ থেকে কেড়ে নিল। ওকে সহ ওর দলের বাকি সকলকে আমি বেঁধে ফেলতে বললাম। পরে ওর অপরাধের জবানবন্দি নিলাম। প্রথমে অস্বীকার করলে, কিছুক্ষণ পিটানো হলে আস্তে আস্তে সব গলগল করে বলে দেয়। কিন্তু দ্বিতীয় জনের নাম কিছুতেই বলতে চাইছিল না, তাই ওকে হিপনোটাইজ করা হলো। পরে বলে দিল দ্বিতীয় জনের নাম। শুনে আমি সহ সবাই অনেক বড়ই অবাক হলাম, কেননা আমরা জানি ওই ছেলে কেবল বখাটে, কিন্তু ও যে এত বড় সিরিয়াল কিলার তা আমরা ভাবতে পারিনি। ওদের সবার এনকাউন্টার করার নির্দেশ দিলাম সবাইকে। ফায়ারিংয়ের আওয়াজ শুরু হলো। সারা ঘর ধোঁয়ায় আর বারুদের গন্ধে ভরে গেল, আর মাটিতে পড়ে রইল প্রাণহীন নিথর দেহগুলো। এরা এনকাউন্টারের যোগ্য, কেননা এদের পুলিশে দিলে ক্ষমতার অপব্যবহার করে আবার বেরিয়ে আসবে। লাশগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করতে বললাম। মিশন অর্ধেক কমপ্লিট হয়েছে। আরও একজন আছে যে সবার মাস্টার মাইন্ড। তক্ষুনি মোবাইলে একটা কল আসলো। কলটি আমার খবরই। হ্যালো স্যার, ভার্সিটির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। নেহাসহ কিছু মেয়ে ভিতরে আছে, গেট খোলা হচ্ছে না। এটা ভার্সিটির প্রতিষ্ঠাতা জলিল সাহেবের বখাটে ছেলের কাজ। আচ্ছা, তুমি নজর রাখো, আমাকে আপডেট করো, আমি আসছি। কলটা যেন আমার কাজটাকে অনেকটা সহজ করে দিল, কেননা এমপির ছেলের ভাষ্যমতে দ্বিতীয় ছেলেটি হলো ভার্সিটির প্রতিষ্ঠাতার ছেলে অর্ক, আর ওকে মারতে হলে আমার টিমের প্রমাণের প্রয়োজন পড়তো। কিন্তু সময় খুবই কম। আমাদের মিশনের জন্য বরাদ্দ 4 দিন প্রায় শেষ হয়ে এসেছে, তাই এটা যেন আমাদের সবার কাছে মেঘ না চাইতেই জল। কিন্তু তবুও কিছু প্রাণহানির আশঙ্কা আছে, কেননা ওরা খুবই চতুর টাইপের খুনি। আর দেরি করা ঠিক হবে না, দেরি হলে আমাদের সুযোগটা হাতছাড়া হবে। সাথে ইমন, জিসান, আবির, রাইসাকে নিয়ে নিলাম। ভার্সিটি এখান থেকে অনেকটা দূরে, এখন রওনা হলেও কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগবে। এতক্ষণে নেহাসহ বাকি যে কোনো কারো ক্ষতি হতে পারে, আর সময় মতো না গেলে হাতে নাতে ধরা যাবে না।
তাই হেলিকপ্টার ডাকলাম ফোন করে। এটি আমাদের টিমের। 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসলো। আমার কেন জানি মনের ভিতর খচখচ করছিল। নেহার টেনশনে মাথার রগ ফেটে যাওয়ার উপক্রম। 15 মিনিটের ভেতরে ভার্সিটিতে চলে আসলাম। এর ভেতরে আমরা আমাদের প্ল্যান সাজিয়ে নিলাম। সবাই রেডি, এখন শুধু সময়ের অপেক্ষা। ভার্সিটির আশেপাশে চলে এসেছি। ওপর থেকে দেখা যাচ্ছে যে ভার্সিটির গেটের সামনে অনেক ছাত্রছাত্রী, কিন্তু গেট লাগানো, গ্রিলের গেট, তাই ফাঁক দিয়ে দেখা যায়। সবাই ভেতরের দিকে তাকিয়ে আছে, হয়তো কিছুর আশায়। হেলিকপ্টারটি কাছে আসতেই সবাই উপরে তাকালো। অনেকে ভাবছে যে এখানে এই সময় কে এলো। হেলিকপ্টার মাঠে ল্যান্ড করলো। সবাই একে একে নামলাম। অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের সবাইকে ভার্সিটির সবাই কম বেশি চিনে, কিন্তু কেউ ভাবেনি আমাদের এই লুকে হেলিকপ্টার থেকে নামতে দেখবে। আর দেরি করা ঠিক হবে না, তাই সবাই প্ল্যান বুঝিয়ে দিলাম। আমি সামনে, আমার দুই পাশে আবির, রাফি, ইমন, আরমান আর ফাহিম ও জিসান আমার পিছনে। সুমন আর রাইসা সহ ওদের চারদিকে দিয়ে ভার্সিটির ক্যাম্পাস ঘিরে ধরতে বললাম। রুম থেকে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, তাই আস্তে আস্তে দরজায় কান দিলাম। ভেতর থেকে দুটো মেয়ের আকুতি শোনা যাচ্ছে, একটা নেহার আর আরেকটা অন্য কোনো মেয়ের হয়তো। নেহার গলা শুনে আমার নিজেকে ধরে রাখতে পারলাম না। দরজায় অনেক জোরে একটা লাথি দিলাম। যেহেতু কাঠের দরজা, তাই ভেঙে নিচে পড়ে গেল। ফায়ারিংয়ের আওয়াজ হলো। যা ভাবছেন তাই, গুলি চলছে। আমার গায়ে না, ওই শালা প্রতিষ্ঠাতার ছেলের গায়ে। ও নেহার ওড়না নিয়ে টানাটানি করছিল। ওর বুক বরাবর গুলিটা করলাম, মাটিতে লুটিয়ে পড়ল। সবার নজর এখন আমার দিকে। আমার টিমের সবাই অবাক হয়ে গেছে, ভাবতে পারেনি যে এমন কিছু করব। আমার চোখ লাল হয়ে গেছে, দাঁতে দাঁত কামড়ে ওর কাছে গেলাম। আরও কয়েকটা গুলি করলাম, মরে গেছে। তাও আমার রাগ কমছে না। আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছে, আর একটা গুলি চালাবো। এটা আমার গায়ে লাগলো পেট বরাবর, কিন্তু আমি এতক্ষণে ঘরের মধ্যে ছিলাম, তাই খেয়াল করিনি। ইমন যে আমাকে গুলি করেছে, তার মাথায় গুলি চালালো। সব মিলিয়ে ওদের টিমে 10 থেকে 12 জন লোক হবে। দুটোকে টপকে দিয়েছি। নেহা সহ সবাই আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। আমাকে এখানে দেখবে আশা করেনি। ওদের টিমের কয়েকজনের হাতে পিস্তল। ফায়ারিং হলো। আবিরের কাঁধে একটা গুলি লেগেছে। আবির আর বাকিরা ওদের সবাইকে টপকে দিয়েছে। এখন কেবল ওদের লিডার বাকি আছে। আমার পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। আমি মাটিতে বসে পড়লাম। নেহা সহ বাকি 3 জন মেয়ে এখনও অবাকের ঘোর প্লাস গোলাগুলি আর এতগুলো মানুষকে মরতে দেখে শকড হয়ে গেছে। নেহা সহ আরেকটা মেয়ে মাটিতে লুটিয়ে পড়ল, জ্ঞান হারিয়েছে। আর অন্য মেয়েটা কাঁপছে ভয়ে। ইমন এসে আমাকে ধরতে নিল। আমি মানা করলাম, বললাম ঠিক আছে। দ্বিতীয় জন মানে ওদের লিডারের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। কিরে, ভয় পেয়েছিস? আমি ভয় পাবো? ভাবলি কি করে? আমি লাশ নিয়ে খেলা করি, আর আমি কিনা ভয় পাবো? বল, এখন পর্যন্ত কি কি অপরাধ করেছিস? মুড়ির মোয়া নাকি চাইলি আর পেলি? ওর পায়ে গুলি করলাম। বলবি নাকি উপরে যাবি? মাথায় পিস্তল ঠেকিয়ে। হ্যাঁ হ্যাঁ বলবো, আমাকে জানে মারিস না। গুড বয়। এরপর আরাপ সব বলতে লাগলো, আর জিসান সব রেকর্ড করে নিল। চেয়ার থেকে উঠে নেহার কাছে গেলাম আর ইমনকে ইশারা করলাম। ফায়ারিং হলো। ওদের লিডারের খেল খতম। রাইসা, নেহা আর ওই মেয়েটার মুখে পানি ছিটালো। ওদের জ্ঞান ফিরল, কিন্তু এখনো ঘোর কাটেনি। ফাহিম সহ বাকিরা লাশগুলোর ব্যবস্থা করতে বললাম। নেহা আমার দিকে তাকিয়ে আছে। বাইরে বেরিয়ে আসলাম সবাই। নীলা ভার্সিটির গেট খুলে দিয়েছে। সবাই উৎসুকভাবে আমার ও টিমদের দিকে তাকিয়ে আছে। পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। গাড়ি ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। গাড়ি থেকে রুহানি আর ওর বাবা নামলো। আমাদের হাতে এখনো পিস্তল। এসে আমাদের ঘিরে দাঁড়ালো। আপনাদের কি অভ্যাসটা কোনোদিন পরিবর্তন হবে না? মারামারি শেষেই আপনাদের আগমন হয়? এই ছেলে, তোমার তো সাহস কম না? আমাদের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলো, আবার হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছো। আমি জানতাম না তুমি নিশ্চয়ই বড় কোনো সন্ত্রাস, আর এখন তো দেখছি সন্ত্রাসদের টিম লিডার তুমি। অফিসার, অ্যারেস্ট দেওয়া। আমাদের অ্যারেস্ট করবেন? হাউ ফানি! আপনি জানেন আমরা কারা? আমাদের এ কথায় পাবলিক আরও বেড়ে গেছে।
সবাই এই প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু নেহা শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ও সবটা জানে। ডিসিকে তোমার যে এত ক্ষমতা দেখাচ্ছ। কথা বলুন, ফোনটা এগিয়ে দিয়ে। ফোনটি নিল এবং কথা বলতে লাগলো। কথা বলছে আর আমাদের দিকে তাকাচ্ছে। ফোনটা আমার দিকে এগিয়ে দিল। স্যার, উই আর এক্সট্রিমলি সরি, আমাদের ভুল হয়ে গেছে, আর ওই দিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। স্যার, আমাদের ক্ষমা করে দিন। এতক্ষণে বুঝতে পেরেছেন? আচ্ছা যান, ক্ষমা করে দিয়েছি। আর ক্ষমতার অপব্যবহার করবেন না। আর বডিগুলোকে ক্লিয়ার করুন, আর এটা রাখুন প্রমাণ হিসাবে। নেহার দিকে তাকালাম, যেন খুব খুশি হয়েছে, আর অনেক রহস্যের সমাধানও মিলেছে। হেলিকপ্টারটি এখনও দাঁড়িয়ে আছে। আমি পাইলটকে ইশারা করলাম চলে যেতে। হেলিকপ্টারটি চলে গেল। সবাই হেলিকপ্টারের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরে আমি সহ টিমের সবাই চলে আসলাম হাসপাতালে। যার আগে নেহাকে আর বাকি মেয়ে দুটোকে বাড়িতে পৌঁছে দিতে বললাম। এতক্ষণে পেটের ভিতর গুলি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন খুব ব্যথা করছে। হাসপাতালে আমি আর আবির অ্যাডমিট হলাম। প্রেসিডেন্ট একবার লুকিয়ে এসেছিলেন আমাদের দেখতে, পরে চলে গেছেন। আসলে আমাদের টিম BE3 সম্পর্কে কেউ জানতে পারেনি। সবাই আমাকে মেজর হিসাবেই চিনে। কেবিনে শুয়েছিলাম, তখনই রাইসার আগমন। আসলে এই মেয়েটার সাথেই একটু বেশি ফ্রেন্ডলি। আপনার জন্য একটা নিউজ আছে। আপনার একজন ভক্তকে পেয়েছি, যার সারা ঘর সহ বিছানার চাদর থেকে শুরু করে সব জায়গাতেই আপনার ছবি। আমার ভক্ত? এমন কোনো ভক্ত ফ্যান আমার আছে নাকি? আপনার ভালোবাসার মানুষটি। না মানে আমার ভালোবাসার মানুষ মানে? হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। তুমি কি নেহার কথা বলছো? তো আপনি কি ভাবছেন অন্য কেউ আছে নাকি? না না, আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না। ওনার সাথেই যা বলার বলবেন। মানে? দেখলাম দরজায় দাঁড়িয়ে নেহা সবটা দেখছে। রাইসা চলে গেল। নেহা এক পা করে আমার পাশে এসে বসলো। তুমি খুব বচা। কেন, কি করলাম আমি? তোমাকে ওই দিন জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি বললে না যে কাজের সময় কাউকে পরিচয় দিতে হয় না। আইসে পরিচয় দিতে। আমি অনেক আগে আন্দাজ করতে পারছি যে তুমি মেজর সাব্বির। কিভাবে বুঝলা? ওই দিন তোমার থানায় তোমার শরীরে আর গুলির দাগ দেখে, আর তুমি তো হ্যাংলাদের মতো আমার ফুচকা খাওয়া দেখতা, আর শপিং মলে আমার পিছনে বানানোর মতো লাফালাফিও করেছো। এই, তুমি সব জানতা তাহলে? তাহলে আমার সাথে দেখা করো নাই কেন? আমি কি কম খুঁজেছি তোমায়? কিন্তু হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলা। কিন্তু ভার্সিটিতে তোমাকে দেখে আমি ভেবেছিলাম তুমিও মেজর সাব্বির, কিন্তু ভাবলাম মেজর এখানে কি করবে। একদম এই কথাটা বলল আর চুপসে গেল। জানো, ওই দিন আমি ভেবেছিলাম যে আমি আর বাঁচব না, ওই জানারগুলো আমাকে শেষ করে দিবে, কিন্তু তুমি এসে আমাকে বাঁচিয়ে নিলে। না হলে তো। আর তোমাকে যখন গুলি করা হয়েছিল, আমার তো মনে হয় শ্বাস প্রশ্বাস থেমে গেছিল। কান্না করে হেঁচকি তুলে ফেলেছে। এতটা ভালোবাসো আমায়? নিজের চাইতেও বেশি, পৃথিবীর যে কোনো কিছুর চাইতে 1000 গুণ বেশি। তাই পাগলি? ও লে, কান্না করো না। কান্না করে করে তো নাক মুখ টমেটো বানিয়ে ফেলেছো। কি? আমি টমেটো? না, টমেটো না, স্ট্রবেরি। এখন আমাকে প্রপোজ করো। এই অবস্থায়? করবা কিনা বলো। আর কি করব? পাগলির জেদের কাছে হার মানলাম। হাতের কাছে কিছু না পেয়ে আনারস নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। নেহা, এই অধমের ভালোবাসার অনুভূতিগুলোকে কি বুঝবে তুমি? তোমার প্রতি যতটুকু ভালোবাসা আছে, সারা জীবন এর থেকে এক চিলতে কমবে না, বরং বাড়বে। দিবে কি সুযোগ তোমার সন্তানের আব্বু হতে? দিবে কি আমায় তোমার সুখ দুঃখের ভাগ? চলবে কি আমার সাথে সারা জীবন? কেননা তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরলো আর পাগলের মতো কিস করতে লাগলো। বাইরে থেকে হুইসেলের আওয়াজ পেলাম। দরজা খুলে গেল। আমি আর নেহা তো থ হয়ে গেছি। জিসান, আবির, ফাহিম, ইমন, নীল, সুমন, রাইসা, মিম, নীলা, আরমান, রাফি সবাই দাঁড়িয়ে হাসছে। আর অবাক করার মতো বিষয় হলো আমার মা আর বোনও আছে, আর তার পাশে আরও দুজন আছে। নেহা তাদের দেখে লজ্জায় কাঁচুমাচু হয়ে আমার হাত খামচে ধরল। মানে এরা নেহার বাবা মা।
কি মেজর সাহেব, জল এতদূর গড়িয়েছে? তাহলে সিএনজি চালাও, আর আমি চালাইলে হরতাল? কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কিরে বৌমার কথা বললেই খালি নানান অজুহাত দেখাস এখন? আসলে হয়েছে কি মা, থাক ভাই, তোকে আর কিছু বলতে হবে না। মা, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমার কিন্তু ভাবি হেব্বি পছন্দ হয়েছে, একেবারে পুতুল। হ্যাঁ চলেন বিয়ান সাহেবা, আমরা বিয়ের ব্যবস্থা করি। কি ভাবছেন? কি হলো? আরে সবাই মিলে দিয়ে দিল বিয়েটা। সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি, তখনই ইমনের মোবাইলে কল আসলো। সবাই মিলে আমাকে ঠেলে ঠুলে বাসর ঘরে পাঠিয়ে দিল। বাসর ঘরে ঢুকতেই নেহা এসে আমাকে সালাম করলো। আমি আস্তে আস্তে গিয়ে ওর পাশে বসলাম, ঘোমটা তুললাম। এত সময় লাগালে কেন আসতে? আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না। কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। একে তো ডানা কাটা পড়ি, তার উপর যা লাগছে ওকে, মন চাচ্ছে যেন আজীবন তাকিয়ে থাকি। আমি আস্তে আস্তে ওর থুতনিতে হাত দিলাম, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। কি হইলো? একটা খালি যুদ্ধ করতে পারেন না? অন্য কিছু পারেন? মানে কি বলতে? আর কিছু বলতে পারলাম না। ও আমার পাঞ্জাবির কলার খামচে ধরে ঠোঁট দুটো মুখে পুরে নিল। ও ঠোঁটের মিষ্টি উপভোগ করতে লাগলাম আর হারিয়ে গেলাম। তারপর বাকি সব 800+, যা ঘটার সব ঘটলো। আর আপনারাও এত লুচ্ছু কেন? এখনো জাননি কেন? কি ভাবছেন আপনারা লুকিয়ে লুকিয়ে দেখবেন? একেবারে গুলি করে মারবো। আর কিছুই নাই গল্পে, এখানেই সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার একটা আশা করছি আপনাদের কাছ থেকে। আশা করি আপনারা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েছেন। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। ততক্ষণ সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ra ra ra